চলমান তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। আপাতত নেই বৃষ্টির পূর্বাভাস। উজানের ঢলে হাওরে আকস্মিক বন্যার শঙ্কা। আবহাওয়া পরিবর্তনে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিরোধীদের সমাবেশ। সংসদে সমাধান খুঁজছে বিএনপি। আন্দোলনের নামে অরাজকতা হলে মোকাবিলার হুঁশিয়ারি। উপজেলা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মনোযোগী এনসিপি। পদবঞ্চিত বিএনপি নেতাদের দলে ফেরানোর চেষ্টা। দরজা খোলা নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য। রানা প্লাজা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বদলে গেছে পোশাক খাত। মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতায় ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিজিএমইএর। এবং বাজারে সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিনের দাম কমেনি খোলা তেলের ঊর্ধ্বমুখী চিনি ও লবণের বাজার। ডিম ও মুরগির দামও বাড়তি। সবজির উচ্চমূল্যে ক্ষুব্ধ ভোক্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। আপাতত বৃষ্টির কোনো আভাস দেখছেন না আবহাওয়াবিদরা। অন্যদিকে উজানের ঢলে ভাসছে হাওর। একদিকে 36 ডিগ্রি ছাড়ানো তাপমাত্রায় জনজীবনে নাভিশ্বাস, অন্যদিকে আকস্মিক বন্যায় তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। বৈশাখের রুদ্র রূপ দেখাচ্ছে প্রকৃতি। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। রাজধানী সহ দেশজুড়েই বইছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে বাড়ছে অস্বস্তি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের। গরম যে পরিমাণ পড়ে মানুষের সহ্য হওয়ার মতো না। দেখা যাচ্ছে অল্প হাঁটলেই টায়ার্ড হয়ে যাচ্ছি। বের হলে মানে পানি খাইতে খাইতে মনে হয় যে ব্যাগে যা টাকা থাকে পানির পিছনে সব টাকা জায়গা। সরকারি বা বেসরকারি কোনো সংস্থা থেকে যে সামান্য একটু পানি বা রিফ্রেশমেন্টের জন্য যদি কোনো কিছু করা যেত তাহলে অবশ্যই ভালো হতো। আপাতত বর্ষণের কোনো আভাস দেখছেন না আবহাওয়াবিদরা, তাই সহসাই তাপপ্রবাহ কমার কোনো পূর্বাভাসও নেই। চলমান যে তাপপ্রবাহটা সেটা 24শে এপ্রিল 25শে এপ্রিল মোটামুটি বিরাজমান থাকতে পারে। 26 তারিখ থেকে 29 তারিখ বা তার পরবর্তী সময় আমাদের বৃষ্টির প্রবণতা এবং পরিমাণ এবং বিস্তৃতি লাভ করতে পারে। তখন আমাদের ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। জলবায়ুর এই বৈরী আচরণে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। ঝুঁকি বাড়ছে হিট স্ট্রোক ও পানিবাহিত রোগের। হিট স্ট্রোকটা ওই যে টেম্পারেচার একসময় এত অত্যাধিক বেড়ে যায় তখন শরীরের আপনার যে আমাদের থার্মোরেগুলেশন আছে সেটাও ফেল করতে থাকে। বয়স যাদের কম তাদের মধ্যে ঝুঁকিটা যেমন বেশি, বয়স যাদের বেশি তাদের মধ্যে ঝুঁকিটা একটু অনেক বেশি। আমরা প্লেন ওয়াটার খেতে পারি, স্যালাইন ওয়াটার খেতে পারি, হ্যাঁ, এগুলো করে আমরা নিজেদেরকে রিহাইড্রেটেড রাখবো। তপ্ত এই পরিস্থিতির উল্টো পিঠে হাওর জনপদে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র বলছে উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল। ঝুঁকিতে কৃষকের ফসল। যে স্কেলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে ওরকম যদি চলমান থাকে তাহলে হাওর অঞ্চল এবং নদী সংলগ্ন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিছুটা বন্যার ঝুঁকি রয়েছে। এর ফলে আমাদের প্রাইমারি ক্ষতিটা হয় যে ফসলের উপরে। বিরূপ আবহাওয়ায় একদিকে যেমন পানির জন্য হাহাকার, অন্যদিকে পানির নিচে কৃষি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা। দ্বিমুখী সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও সতর্ক থাকার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। তাপপ্রবাহের খবর জানাতে রাজশাহীতে আছেন রিপোর্টার মওদুদ রানা এবং আবহাওয়া পরিবর্তনে অসুস্থতার খবর জানাতে ঢাকা শিশু হাসপাতালে আছেন সামদানি প্রত্যয়। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে মওদুদ রানার কাছে। তপ্ত রোদ এবং খুব প্রয়োজন ছাড়া মানুষ এই রোদের মধ্যে বাইরে বের হচ্ছে না। রাজশাহীতে এই মুহূর্তে দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ 54.3%। অর্থাৎ এখানে আর্দ্রতা কম হওয়ার কারণে মানুষ প্রচুর ঘামছে এবং যে পানি শূন্যতা সেটি অনুভব করছে এবং যেটি বলে যে খাড়া রোদ
এবং রোদে খুব বেশি মানুষের এখানে বাইরে বের হচ্ছেন না, এবং যারা দিন আন নিয়ে দিন খায় এরকম মানুষ তারা বের হচ্ছেন। এবং এরই মধ্যে রাজশাহী অঞ্চলে গত কয়েকদিন ধরে এই তাপদাহ কখনো কখনো অতি তীব্র, কখনো কখনো মৃদু। এবং রাজশাহীর মোহনপুরে একজন হিট স্ট্রোকে গত দুদিন আগে মারা গেছে, এবং এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আরো কয়েকদিন এই যে তাপদাহ সেটি থাকবে। এবং আজকে আমরা গতকাল দেখেছিলাম যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। আজকে এখন বেলা 12টার সময় তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3টা পর্যন্ত তাপমাত্রা আরো বাড়তে পারে। আমরা যাব ঢাকায়, সেখানে শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী প্রত্যয়। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পাল্লা দিয়ে বাড়ছে হামসহ আবহাওয়া পরিবর্তনজনিত রোগ, এবং সে রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগারগাঁও শিশু হাসপাতালে। আমরা এখানে আসার পর আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অসুস্থ শিশুরা আসছেন। তারা জ্বর, কাশি, সর্দি, ঠান্ডা সহ বিভিন্ন রকমের রোগে আক্রান্ত, এবং একই সঙ্গে হামের প্রাদুর্ভাব তো রয়েছেই। এখানে আগত অভিভাবকরা আমাদেরকে জানাচ্ছিলেন যে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে এবং হঠাৎই লোডশেডিং বেড়ে যাবার কারণে একটা দীর্ঘ সময় দিনের বেলা যেমন রোদ এবং রাতের বেলা ঠান্ডা, এই আবহাওয়ার যে আকস্মিক পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে জ্বর, সর্দির মতো সমস্যাগুলো যেমন বেড়েছে, ঠিক তেমনিভাবে যেসব শিশুদের আগেই কোনো জটিল সমস্যা ছিল, যেমন অনেকের হৃদরোগ বা অনেক শিশুর জন্মগত বেশ কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো যেসব শিশুদের ছিল সেই সব শিশুদের কিন্তু এই গরমে আরও অনেক বেশি সংকট তৈরি হচ্ছে সেই সব শিশুদের জন্য। একই সঙ্গে আজ আমরা যদি দেখি যে হামের প্রাদুর্ভাবও কিন্তু সমানতালে বেড়ে যাচ্ছে। বৃহস্পতিবার আমরা সকাল 8টা পর্যন্ত গতকালকের 24 ঘন্টার হিসাব অনুযায়ী একজন শিশু হামে মারা গিয়েছে, এবং মোট 4 জন হাম সংক্রান্ত যে উপসর্গ সেই উপসর্গে মারা গিয়েছে। এবং আজও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হাসপাতালে কিন্তু হামের রোগীর সংখ্যা অনেক বেশি। এই ছিল আমার কাছে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে স্বাস্থ্য আপডেট নিয়ে সবশেষ। যুক্ত ছিলাম ঢাকায়, এর আগে ছিলাম রাজশাহীতে। জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে বিরোধী দল রাজপথে গেলেও এখনও সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। সরকারের 2 মাসের মাথায় জামায়াত এনসিপি জোটের রাজপথে নামাকে সন্দেহের চোখে দেখছে দলটির নেতারা। আন্দোলনের নামে অরাজকতা করলে রাজপথেই মোকাবিলার হুঁশিয়ারিও দেন তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। 2 দশক পর বড় ম্যান্ডেটে ক্ষমতায় আসায় উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে সরকার ও বিএনপি এখন একাকার। দিবস কেন্দ্রিক আয়োজন ছাড়া অনেকটাই নীরব নয়াপল্টন কার্যালয়। আওয়ামী শাসনের দমন পীড়নেও রাজপথে হার না মানা দলটি ব্যস্ত সংগঠন গোছাতে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মতভেদ এখন গড়িয়েছে রাজপথে। সংবিধান সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল, অন্যদিকে বিএনপির অবস্থান সংশোধনের পক্ষে। এই 2 শব্দের লড়াইয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। 2 মাসের মধ্যেই বিরোধী দলের রাজপথে এমন আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। অরাজকতা সৃষ্টি করতে চাইলে বিএনপি মাঠে নামবে বলে হুঁশিয়ারি নেতাদের। তবে বিরোধী দলের আন্দোলন ঠেকানোর কোনো নির্দেশনা এখনো পৌঁছেনি তৃণমূলে। দেশটাকে অরাজকতা সৃষ্টি করে এদেশের জন্য গণতন্ত্র আর না আসতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব না। যারা নামবে দেশের জনগণের বিরুদ্ধে, আমরা তখন তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। পার্লামেন্টারি পলিটিক্সে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, তীব্র মতানৈক্য তৈরি হবে, হইচও হতে পারে। সেইটা রাজপথে টেনে আনার তো কোনো যৌক্তিকতা নাই। রাজপথের সংঘাত এড়িয়ে সংসদীয় বিতর্কের মাধ্যমে এই সংকটের যৌক্তিক সমাধান সম্ভব বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এই সংসদ চলবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। কিন্তু তার আগেই, ঘোড়ার আগে তো গাড়ি জোড়া যায় না। বিএনপি নেতারা বলছেন লক্ষ্য এখন দ্বিমুখী। একদিকে রাষ্ট্র মেরামত, অন্যদিকে দল পুনর্গঠন। তবে রাজপথে বিরোধী দলের কর্মকাণ্ডের ওপর সজাগ দৃষ্টি রাখছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
উপজেলা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যস্ত এনসিপি। দলে ভেড়াতে দলটির এবার টার্গেট অসন্তোষে থাকা বিএনপি নেতারা। অপরাধী নয় এমন আওয়ামী লীগ ও ছাত্রলীগের জন্য দরজা খোলা রেখেছে এনসিপি। সময় সংবাদকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, মধ্যম পন্থা ও সম্ভাবনাময় হওয়ায় বিভিন্ন দলের পদবঞ্চিতরা ঝুঁকছেন এনসিপিতে। সাবাব ওয়াসির প্রতিবেদনে বিস্তারিত। জুলাইয়ের উত্তাল রাজপথ থেকে নির্বাচনী মাঠ পেরিয়ে সংসদে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনীতির মাঠে নতুন এই দলটি বছর জুড়েই ছিল আলোচনা ও সমালোচনায়। জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে সংসদ ও রাজপথে সরব দলটি। 11 দলীয় জোটের কর্মসূচির পাশাপাশি এনসিপি এখন ব্যস্ত সংগঠন গোছাতে। উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে এর মধ্যেই বিভিন্ন দলের বঞ্চিত নেতাকর্মীদের টার্গেট করে এগোচ্ছে এনসিপি। সম্প্রতি চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপি নেতা মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লার বৈঠক উস্কে দিয়েছে নতুন বিতর্ক। সেই সাথে গুঞ্জন আছে এনসিপিতে যোগ দিতে পারেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ঢাকা 7-এ স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত যুবদলের সাবেক নেতা ইসাক সরকার এনসিপিতে যোগ দিতে পারেন এমন কথাও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কি বিএনপির সাবেক কিছু শীর্ষ নেতাদের দলে ভেড়াতে চাচ্ছে এনসিপি? সময় সংবাদকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, টার্গেট নয় দ্বিপাক্ষিক যোগাযোগ রাখছে এনসিপি। খুব স্বাভাবিকভাবেই যে মানুষগুলোর এখনো গ্রহণযোগ্যতা আছে, আমরা তাদের কাছে রিচ করব আমাদের জায়গা থেকে। এই প্রক্রিয়ায় যে কোনো রাজনৈতিক দলের গ্রহণযোগ্য যারা মানুষ, যাদের সাথে বৈষম্য করা হচ্ছে, উপযুক্ত স্পেসটা দেওয়া হচ্ছে না, স্বজনপ্রীতির কারণে যে মানুষগুলো তার উপযুক্ত জায়গাটা পাচ্ছেন না, সেই মানুষগুলো এনসিপিতে আসতে পারেন। সাংগঠনিক শক্তি বাড়াতে এবার অপরাধী নয় এমন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য দরজা খোলা রাখতে চায় এনসিপি। দলটির প্রধান নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা দিলেন সার্জিস আলম। যারা এনসিপির আদর্শটাকে ধারণ করবে, ফ্যাসিস্টের যে কাঠামো যার মধ্য দিয়ে তারা মানুষের জুলুম করেছে, নির্যাতন করেছে, এটার সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, তারা যে কেউ আমাদের দলে চাইলে আসতে পারে। দলের মধ্যমপন্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সম্প্রতি অনেক সদস্যই এনসিপিতে যোগদান করেছে বলে মনে করেন দলের এই শীর্ষ নেতা। সাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। যারা রানা প্লাজা দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহতের পরিবার এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিজিএমইএ। সকালে রানা প্লাজা দুর্ঘটনায় নিহতের স্মরণে জুরাইন কবরস্থানে আসেন বিজিএমইএর নেতারা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সংগঠনটির সভাপতি জানান, প্রকৃত তথ্যসহ যোগাযোগ করলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন তারা। এদিকে সকাল থেকে ওই ঘটনার স্মরণে নির্মিত সাভারের অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসেন শ্রমিক, কর্মচারী, স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় আহত, নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ, দীর্ঘমেয়াদী পুনর্বাসন, চিকিৎসা ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। সৌদি আরবের মক্কার প্রতিটি প্রান্ত এখন শুভ্র পোশাকে আবৃত, হজ যাত্রীদের পদচারণায় মুখরিত। বিস্তারিত জানাতে মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্কার হজ অফিসে, যেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রত্যেকটি ব্যবস্থাপনা এখান থেকে কিন্তু পরিচালনা করা হয়। এই পর্যন্ত আমরা জানি যে টোটাল 77টি ফ্লাইটে মোট 30,887 জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। এবছর 78,500 জন হজযাত্রী প্রেমময় হজ আদায় করার সুযোগ পাবেন। আজ জুমাবার হিসেবে আমরা দেখতে পাই যে সকাল এখন এই মুহূর্তে এখানে সৌদি আরবের সকাল 9টা বাজে। 9টা বাজেই কিন্তু দেখা যাচ্ছে যে মুসল্লিরা তারা জুমার নামাজ আদায় করার জন্য রোদ অপেক্ষা করে, গরম অপেক্ষা করে তারা কিন্তু বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সৌদি যে হজ অফিস আছে এখান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এবার প্রচণ্ড গরমের কারণে অবশ্যই যেন একদম যে ঠান্ডা
ঠান্ডা পানি আছে সেটা যেন পান করা না হয় এবং নর্মাল পানি যেন পান করে এবং রোদে গেলে অবশ্যই যেন ছাতা ব্যবহার করে। আর এখানে অবশ্যই ক্লিনিকের ব্যবস্থা রয়েছে এবং 5টি অ্যাম্বুলেন্স রয়েছে যা যে কোনো মুহূর্তে হজ যাত্রীদের বাংলাদেশ থেকে আসা হজ যাত্রীদের চিকিৎসা সেবার জন্য এখানে প্রস্তুত রয়েছে। 188 জন ডাক্তার এখানে উপস্থিত রয়েছে। তারা সার্বক্ষণিক 24 ঘন্টায় কিন্তু তাদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছে। তো এই মক্কার হজ অফিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। যুক্ত ছিলাম সৌদি আরবের মক্কায়। এবার বাণিজ্যের সংবাদ। জ্বালানি তেলের দাম আর পরিবহন খরচ বৃদ্ধির দোহাই দিয়ে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় পটল কাঁকরোলের দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও বেশিরভাগ সবজির দামই 60 টাকার ওপরে। বেগুন বরবটি বিক্রি হচ্ছে 100 টাকায়, লাউ পেঁপে 80 আর করলা বিক্রি হচ্ছে 70 টাকায়। এদিকে বোতলজাত সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হতে শুরু করলেও কমিশন কমিয়ে দেয় গায়ের দামেই বিক্রি হচ্ছে তেল। তবে বেড়েছে চিনি আর লবণের দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি করতেছে 180 টাকা। সব মুরগির দাম মনে করেন নিয়ন্ত্রণে আছে, খালি এই 2টা মুরগির দাম একটু বাড়ছে। তেল পাওয়া যাচ্ছে না, সিস্টেম অনেকটাই সমাধান হচ্ছে। তেল পাওয়া যাচ্ছে, দাম লাগান। আজকে দেখেন তেলের দাম বাড়তেছে, ডালের দাম বাড়তেছে, চিনির দাম বাড়তেছে, তারপর মশলার দাম বেড়ে যাচ্ছে। লোহা বা ইস্পাতের তৈরি পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়াকে বলে মরিচাজনিত ক্ষয় বা করোশন। বিভিন্ন ধাতুর ক্ষয় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে অবকাঠামোকে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ করোশন ইঞ্জিনিয়ার্স সেলের তথ্য বলছে, বিশ্বে প্রতি বছর করোশন বা ক্ষয়ের কারণে ক্ষতি হয় প্রায় $2.5 ট্রিলিয়ন, যা বৈশ্বিক জিডিপির প্রায় 3%। এমন প্রতিবাদ দিয়ে এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড করোশন সচেতনতা দিবস। লোহা ইস্পাতের কংক্রিটের ভরে টিকে আছে রাজধানী ঢাকার কত শত আবাসন, কত শত স্থাপনা। কিন্তু কংক্রিটের ভেতরের স্টিল ক্ষয়ে গেলে সেতু, বাড়ি সহ বিভিন্ন কাঠামোর সহনশীলতা কমে যায়, যা যে কোনো দুর্যোগে বাড়ায় ক্ষয়ক্ষতির মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে এই ক্ষয় সময়মতো শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে ধীরে ধীরে ভেঙে পড়বে সেতু, ভবন, রাস্তা। ঝলমলে এই নগরী নিমিষেই পরিণত হবে পরিত্যক্ত ভাগাড়ে। কংক্রিটের ভিতরে যে স্টিল থাকে, স্টিলের আমাদের যে রড থাকে, সেই রড আসলে করোশনে এটা মরিচা পড়ে এটা নষ্ট হয়ে যায়। শুধু তাই না, এইটা করোশনের কারণে ফুলে যায়। ফুলার ফলে কংক্রিটে একটা চাপ আসে, তার কারণে কংক্রিট ফেটে যায়, ফেটে খুলে খুলে পড়ে যায়। এই বিশেষজ্ঞের শঙ্কা, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্বল অবকাঠামো আরও দ্রুত ভেঙে পড়তে পারে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। আমাদের দেশে বড় ভূমিকম্প হলে আমাদের যত না স্ট্রাকচারাল ডিজাইন ফল্ট বা কনস্ট্রাকশন ফল্টের জন্য হবে ক্ষতি, তার থেকে মেইনটেনেন্সের অভাবে করোশনে বাড়িঘর যেগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত, সেগুলো সবচেয়ে বেশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ কাজে সঠিক উপকরণ নির্বাচনের পাশাপাশি সঠিক গবেষণা, প্রযুক্তি ও পরিকল্পনাই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। বাইরে থেকে মজবুত মনে হলেও ভেতর থেকে করোশন বা ক্ষয় ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে বিভিন্ন ধরনের অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো রক্ষণাবেক্ষণ না করলে এই ছোট ছোট ক্ষয়ই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি আরও বাড়িয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধজাহাজ অবস্থান করছে সেখানে। ইরানে হামলার জন্য ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে যুদ্ধবিরতিতে তেহরানও আলোচনা চায়, তবে মার্কিন অবরোধ প্রতিশ্রুতি ভঙ্গ প্রধান বাধা বলে জানান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সময় সংবাদ, এবার খেলার খবর। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হয়েছে, ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেল বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের। অন্তত 4 থেকে 5 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। বার্সা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইয়ামালের বা হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তিনি খেলতে পারবেন না, তবে বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পুরোপুরি সেরে উঠতে কতদিন সময় লাগবে সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, অন্তত 4 থেকে 5 সপ্তাহ মাঠের বাইরে থাকছে এই স্প্যানিশ উইঙ্গারকে। ক্যাম্প নিউতে সেল্টা ভিগোর বিপক্ষে 39 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ইয়ামাল। গোল করার পর উদযাপনের সময় অস্বস্তি অনুভব করার ইঙ্গিত দেন ইয়ামাল। ফিজিওর সাহায্য নিলেও খেলা চালিয়ে যেতে পারেননি। মৌসুমের শেষ দিকে এসে ইয়ামালের ইনজুরি বড় ধাক্কা বার্সেলোনার জন্য। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে 45 ম্যাচে 24 গোলের পাশাপাশি 18টি অ্যাসিস্ট আছে ইয়ামালের। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলমান তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। আপাতত নেই বৃষ্টির পূর্বাভাস। উজানের ঢলে হাওড়ে আকস্মিক বন্যার শঙ্কা। আবহাওয়া পরিবর্তনে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিরোধীদের সমাবেশ। সংসদে সমাধান খুঁজছে বিএনপি। আন্দোলনের নামে অরাজকতা হলে মোকাবিলার হুঁশিয়ারি। এবং উপজেলা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মনোযোগী এনসিপি। পদবঞ্চিত বিএনপি নেতাদের দলে ফেরানোর চেষ্টা। দরজা খোলা নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীদের জন্যও। এ ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইকবাল। মালিহা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।